প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, তোমাদের জন্য আজকে আমি দাম গল্পের দ্বিতীয় পর্বটি আলোচনা করব। দেখো, স্কুল জীবনে ছাত্র শিক্ষক সম্পর্ক এবং তাতে ভয় মিশ্রিত ভক্তির, শ্রদ্ধার নানান টানাপোড়েন এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। প্রথম পর্বে আমরা কি দেখেছি? স্কুলে অঙ্কের মাস্টারমশাই অত্যন্ত কড়া। ছাত্রদের কাছে তিনি বিভীষিকা স্বরূপ। ছাত্ররা সবসময় তার ভয়ে তটস্থ হয়ে থাকত। কিন্তু অঙ্ক কষার ব্যাপারে এই মাস্টারমশাইয়ের দক্ষতা বা প্রতিভা ছিল অপরিসীম। রাগী অথচ অঙ্কের বিশারদ রূপে তার আচার আচরণ ছাত্রদের মনে একটা ভয় মিশ্রিত ভক্তি শ্রদ্ধার জাগরণ ঘটাত। গল্প কথক সুকুমারও ছিলেন একজন ছাত্র। তিনিও এই অঙ্কের মাস্টারমশাইকে প্রচণ্ড ভয় করতেন। ম্যাট্রিকুলেশন পার হয়ে গল্প কথক যখন এমএ পড়ছেন, তখনও তিনি এই অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে স্বপ্ন দেখেছেন এবং ঘেমে নিয়ে একাকার হয়ে গেছেন। তিনি যখন কলেজে বাংলা পড়ান, তখন এক পত্রিকার পক্ষ থেকে একটা ফরমাস এলো কি, তার ছেলেবেলার কাহিনী নিয়ে একটা গল্প লিখে দিতে হবে। তখন গল্প কথক কি করলেন? ছেলেবেলার সেই অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে একটা গল্প লিখলেন। গল্পটির মূল বিষয় কি ছিল? অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটির পঞ্চত্ব হয়। এরপর বহুদিন কেটে যায়। গল্প কথক তার লেখা গল্পের কথা ভুলে যান। এবার তোমরা তোমাদের পাঠ্য বইটা সামনে খুলে রাখো, আমি সরাসরি গল্পে চলে যাচ্ছি। এমনি সময় বাংলাদেশের এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। ওদের বার্ষিক উৎসব, অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে গল্প লেখার পরে অনেক সময় অতিক্রান্ত হয়েছে। গল্প কথকের বয়স হয়েছে এবং তিনি নিজে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। বাস্তবতার সাথে তিনি এমনভাবে জড়িয়ে পড়েছেন, অতীতের যে স্মৃতি, শৈশবের যে স্মৃতি, সেগুলো নিয়ে ভাববার সময় তার নেই। তিনি অঙ্কের মাস্টারমশাইকে যেমন ভুলে গেছেন, তাকে নিয়ে লেখা গল্পও ভুলে গেছেন। ঠিক এমনি সময় বাংলাদেশের একটা প্রান্তের কলেজ থেকে তাকে ডাকল। সেখানে আতিথ্য নিতে যেতে হবে, তাদের বার্ষিক উৎসব, এবং সেখানে বক্তৃতা দিতে হবে। এরপর কি বলেছেন? এই সব উপলক্ষেই বিনা পয়সায় বেড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলেই তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। কলকাতা থেকে দূরত্বটা যত বেশি হয়, আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ। আমি সুযোগটা ছাড়তে পারলাম না। এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংসের সম্মান পায়। দেখো, এই লাইনটা থেকে প্রশ্ন আসে। প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য ব্যাখ্যা করো। এটা তোমরা নোট করে রাখতে পারো। এখানে কি বলতে চেয়েছেন? কথকের অভিজ্ঞতা আছে, বাইরের কলেজে বক্তৃতা দিতে গেলে রাজোচিত সম্বর্ধনা মেলে, বিনা পয়সায় বেরিয়ে আসা যায়। তাই কলকাতা থেকে দূরের কোনো কলেজে আমন্ত্রণ পেলে কথকের কাছে তা সুখাবহ হয়ে দাঁড়ায়। কথক এই সুযোগ কিন্তু স্বাভাবিকভাবেই হাতছাড়া করতে চান না। তার বিশ্বাস, কলকাতায় অনেক নামজাদা বক্তা রয়েছেন, তাই কথকের মতো নগণ্য ব্যক্তিরা সেখানে বিশেষ পাত্তা পান না। শহর থেকে যদি তিনি দূরে যান, সেখানে রাজোচিত সম্মান তিনি পেতে পারেন। এরপর কি? গিয়ে পৌঁছতে চা খাবার, আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই। দু চারজন সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করে গেলেন। এমনকি খানকয়েক অটোগ্রাফের খাতা পর্যন্ত এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলাম। ব্যক্তি হিসেবে আমি যে এত মূল্যবান, এর আগে কে ভেবেছিল সে কথা? কলেজে পৌঁছে কর্তৃপক্ষের আন্তরিক আতিথেয়তায় কথক নিজেকে মূল্যবান মনে করেছেন। দু চারজন সম্ভ্রান্ত মানুষ এগিয়ে এসে তার সঙ্গে আলাপ করে গেলেন। এগিয়ে এসেছে অটোগ্রাফের খাতাও। কথক যে এতটা গুরুত্ব কোথাও পেতে পারেন, তা তার ভাবনার মধ্যে ছিল না।
তাই সেই পরিবেশ পরিস্থিতিতে নিজেকে মূল্যবান বলে মনে করেছেন তিনি। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্সর নামে। শেষে দেশের তরুণদের নিদারুণভাবে জাগ্রত হতে বলে যখন টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম, তখন অল্পের জন্যে ফুলদানিটা রক্ষা পেল, আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হওয়ার জো। কলেজের বার্ষিক উৎসবে জাঁকিয়ে বক্তৃতা দিয়েছিলেন গল্প কথক, এবং রবীন্দ্রনাথের 12টি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন এই বক্তব্যের মধ্যে। শুধু তাই নয়, চালাকি করে একটা ইংরেজি কোটেশন কথক বক্তব্যের ওজন বাড়াতে ব্যবহার করেছিলেন বার্নার্সর নামে। সে কথা অকপটে তিনি স্বীকার করেছেন গল্পের মধ্যে। এরপর কি বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ব তেমনি সুমধুর। কথকের বক্তৃতা শেষ হলে হল ফাটানো হাততালিতে কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম যেমন হয়েছিল, বুড়ো প্রিন্সিপাল পর্যন্ত মুগ্ধ হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন কথকের সারগর্ভ ও সুমধুর বক্তব্যের। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই, তাতেই এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো। কথকের কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারা ভাবছে, শরীর ভালো নেই, তাতেই এরকম করে বললেন স্যার? তাহলে শরীর ভালো থাকলে কি হতো? অর্থাৎ প্রলয় হয়ে যেত। আমি উদার হাসি হাসলুম, যদিও মনে মনে জানি এই একটি সর্বার্থ সাধক বক্তৃতায় আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। দেখো, এখানে সর্বার্থ সাধক বক্তৃতা বলতে তার আয়ত্তে থাকা এমন একটি বক্তব্যের বিষয়কে বুঝিয়েছেন, যা দিয়ে রবীন্দ্র জন্মোৎসব অর্থাৎ কবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে যে উৎসব হয়, সেই রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব অর্থাৎ কি বৃক্ষরোপণ যে উৎসব হয়, তাকে আমরা বন মহোৎসব বলি। সব ধরনের অনুষ্ঠানকে তিনি ম্যানেজ করে নিতে পারেন তার সেই বক্তব্যের সাহায্যে। স্তুতিতে স্ফীতমনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি, এমন সময় একটি ছেলে এসে খবর দিলে এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে চান। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললে তিনি আসতে চাইছেন না, বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন। বক্তৃতার শেষে গল্পের কথক কান ফাটানো হাততালি পেয়েছেন, অনেক প্রশংসিত হয়েছেন। তাই আনন্দিত মনে তিনি সবেমাত্র চায়ের পেয়ালায় চুমুক দিয়েছেন। ঠিক তখনই একটা ছেলে এসে খবর দিল যে বাইরের বয়স্ক এক ভদ্রলোক গল্প কথকের সাথে দেখা করতে চাইছে, তিনি ভিতরে আসতে চাইছেন না। এই কথা শুনে কথক কি ভাবলেন? তিনি ভাবলেন, আমার বক্তৃতায় নিশ্চয় কেউ অভিভূত হয়েছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এ অভিজ্ঞতা আগেও হয়েছে। সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো, আমি যাচ্ছি। কথক বাইরে চলে গেলেন। কিন্তু এর পরে কি ঘটনা ঘটল? হলের বাইরে ছোট্ট একটা মাঠ তরল অন্ধকারে ঢাকা। অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো করে কিছু দেখতে পেলুম না। তারপর চোখে পড়ল মানুষটিকে। কুঁজো লম্বা চেহারা, মাথার সাদা চুলগুলি চিকমিক করছে। ডাকলেন, সুকুমার। আমি চমকে উঠলুম। এখানে কেউ আমার নাম ধরে ডাকতে পারে, সেটা যেমন আশ্চর্য, তার চেয়েও আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল। স্মৃতির অন্ধকার থেকে একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। বক্তৃতা দিয়ে সকলকে অভিভূত করে যখন কথক বাইরের তরল অন্ধকারে ঢাকা মাঠে অপেক্ষমান এক বৃদ্ধের সাথে দেখা করতে গেলেন, তখন সেই বৃদ্ধের গলার স্বর শুনে তিনি চমকে উঠলেন। কারণ কি? কারণ হচ্ছে, এ তো সেই স্বর যাই ছিল তার পূর্ব পরিচিত অঙ্কের মাস্টারমশাইয়ের গলার স্বর। অচেনা জায়গায়
আচম্বিতে তাকে যে এইভাবে কেউ নাম ধরে ডাকতে পারে তাই তিনি আশ্চর্য হয়েছিলেন এবং চমকে উঠেছিলেন। শুধু তাই নয়, মাস্টারমশাইয়ের দেওয়া শাস্তি ও শাসনে গল্প কথকের মনে শিশুকাল থেকে যে ভয়ের সঞ্চার করেছিল তা লুকায়িত অবস্থায় ছিল তার মনের মধ্যেই। তাই অচেনা অজানা জায়গায় চিরপরিচিত মাস্টারমশাইয়ের গলার স্বর শুনে তিনি ভয়ও পেয়ে গিয়েছিলেন। চিরপরিচিত সেই কণ্ঠস্বর কথকের মনটাকে যেন অদ্ভুতভাবে দুলিয়ে দিল। এই জায়গাটায় তোমরা একটু নোট করে নাও। এখান থেকে দুটো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, যেমন আমি চমকে উঠলুম। কে চমকে উঠলেন? তার চমকে ওঠার কারণ কি? আর একটা কি? একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল। কিসের ভয়ের কথা এখানে বলা হয়েছে? এরপর কি? আমাকে চিনতে পারছো না সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়ার অর্থটা বুঝতেও আর বাকি নেই। ওই ডাক শুনে ছেলেবেলায় বহুদিন আমার গায়ে রক্ত হিম হয়ে এসেছে। জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের উপর নেমে আসবে। সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরাকুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। দেখো, দৈনন্দিন জীবনের ব্যস্ততায় গল্প কথক সুকুমারের স্কুল, অঙ্ক কিংবা অঙ্কের মাস্টারমশাই অনেক দূরে চলে গেছেন। এতদিন পর অচেনা অজানা জায়গায় হঠাৎ ছাত্রের সাথে দেখা হওয়ায় মাস্টারমশাই অনুমান করেছিলেন সুকুমার হয়তো তাকে নাও চিনতে পারে। তাই তিনি জিজ্ঞাসা করেছেন, আমাকে চিনতে পারছো না সুকুমার? আর ছেলেবেলায় ওই ডাক শুনে কথকদের গায়ের রক্ত কেন হিম হয়ে যেত? মাস্টারমশাইয়ের ছিল নাছোড়বান্দা মনোভাব। যে কোনো উপায়েই ছাত্রদেরকে অঙ্ক শেখাতে হবে। মাস্টারমশাইয়ের শাস্তি ও শাসনে তখন ছাত্ররা তটস্থ হয়ে থাকত। তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড় খেয়ে ছেলেদের চোখে জলে ভরে যেত, কিন্তু তারা কাঁদতে পারত না। তাই তার ডাক শুনেই ছেলেদের গায়ের রক্ত তখন হিম হয়ে যেত। আর মাস্টারমশাই তার শাস্তি আর শাসন দিয়ে যে ভয় সঞ্চারিত করে দিয়েছিলেন ছাত্রদের মনে, তা কঙ্কাল হয়ে রয়ে গিয়েছিল গল্পের কথক সুকুমারের মনের চোরাকুঠুরিতে। এরপরে কি ঘটনা ঘটল? আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। মাস্টারমশাই, আপনি? মাস্টারমশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি, বাড়ি থেকে বেরুই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছ সুকুমার, খুব খুশি হয়েছি। গল্প কথকের মাথা তখনই অঙ্কের মাস্টারমশাইয়ের পায়ে নেমে এলো। আর মাস্টারমশাই কি করলেন? মাস্টারমশাই সুকুমারকে বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। তার বক্তৃতার অনেক প্রশংসা করলেন। এরপর কি? কিন্তু আমি খুশি হতে পারলুম না। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টারমশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করত চোখ। আজ আমার বক্তৃতার ফাঁফা ফানুস দিয়ে যদি ওকে ভোলাতে পেরে থাকি, তাহলে সেটা আমার কৃতিত্বে নয়, ওর মনেরও বয়স বেড়েছে বলে। দেখো, গল্পের কথক সুকুমার এমন এক সর্বার্থ সাধক বক্তৃতা বানিয়ে রেখেছেন, যা দিয়ে চালিয়ে দেওয়া যায় রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত। কিন্তু বিষয়ে কারসাজি করা সেই বক্তব্য যে অসম্ভব বুদ্ধিদীপ্ত মাস্টারমশাইকে খুশি করতে পারবে না, তা কিন্তু কথক জানতেন। আর তাই তার সারশূন্য সর্বার্থ সাধক বক্তৃতাকে তিনি ফাঁফা ফানুস বলে উল্লেখ করেছে। শুধু তাই নয়, গল্প কথক সুকুমারের বক্তব্য মাস্টারমশাইয়ের ভালো লেগেছে তা শুনেও তিনি কিন্তু খুশি হতে পারেননি। অপরাধীদের মতো চাইলুম, না স্যার, আপনার সামনে দেখো, গল্প কথক জানেন যে বক্তৃতার ফাঁপা ফানুস দিয়ে মাস্টারমশাইকে ভোলানো যাবে না। তাই বক্তব্যের পর প্রিন্সিপাল সহ অনেকের হাততালি তথা বাহবা কুড়ালেও মাস্টারমশাই খুশি হয়েছেন শুনেও কথকের মনে কিন্তু একটা অপরাধ বোধের জন্ম হয়েছে। আর তাই তিনি
অপরাধীদের মতো চাইলেন। মাস্টারমশাই আমাকে বলতে দিলেন না, তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারেনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শত ছিন্ন এক জীর্ণ পত্রিকা। একদিন আমার ছেলে এইটে এনে আমাকে দেখালে, পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কত কাল হয়ে গেল, তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। দেখো, এককালে বৃদ্ধ মাস্টারমশাই কথকদের স্কুলে অঙ্ক কষাতেন। নাছোড়বান্দা স্বভাব নিয়ে তিনি যে কোনো উপায়ে ছাত্রদেরকে অঙ্ক শেখাতে চাইতেন। ফলে নানা শাস্তি বা শাসনের আশ্রয় নিতে হতো তাকে। তার ভয়ে তটস্থ হয়ে থাকত ছাত্ররা। তার সদিচ্ছা দিয়েও তিনি প্রত্যেক ছাত্রকে অঙ্ক শেখাতে পারেননি। তাই বহুদিন পরে তার জীবন উপলব্ধি থেকে এমন কথা মনে হয়েছে এবং তিনি সেটাই প্রকাশ করেছেন সুকুমারের কাছে। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায়, আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছা করল। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটল না। দেখো, গল্প কথক সুকুমার ছেলেবেলার অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে পত্রিকায় গল্প লিখেছিলেন। কল্পনার রং মিশিয়ে সেখানে উপদেশও বর্ষণ করেছিলেন। আর সেই লেখাটি সেই মাস্টারমশাই পড়েছেন এবং সংরক্ষণ করে রেখেছেন শুনে মুহূর্তের মধ্যে কথকের জিভ শুকিয়ে গিয়েছিল। লজ্জায়, আত্মগ্লানিতে যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তার। মাস্টারমশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দুই একজন বলে, যেমন ধরে ধরে মারতেন তেমনি বেশ শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে কেন, কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যি তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান, বড় হলে সে অন্যায় আমার শুধরে দেবে বই কি। জানো সুকুমার, আনন্দে তোমাকে আমি একটা চিঠিও লিখেছিলাম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো। এখন দেখো, এককালের শিশু ছাত্র সুকুমার আজ একটি কলেজের বাংলার অধ্যাপক। নানা পত্রিকায় তার লেখা ছাপা হয়। বিভিন্ন কলেজে যে সেমিনারে বক্তৃতা করে সেই ছাত্রকে চিঠি পাঠাতে সংকোচ বোধ করেছেন বৃদ্ধ মাস্টারমশাই। আসলে অনেকটা সময় পেরিয়ে এসে শিক্ষক জীবনের সঙ্গে একটা ব্যবধান তৈরি করে নিয়েছেন মাস্টারমশাই। তাই তিনি আর স্বতঃস্ফূর্তভাবে পুরনো ছাত্রদের সঙ্গে মিশতে পারেননি, আর বলতে পারলেন না। আবছা আলোটায় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম। দেখলুম মাস্টারমশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। মনে হলো স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি। সেই স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভাণ্ডারকে ধরে দিয়েও যা পাওয়া যায় না। আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখব? বহুদিন পর মাস্টারমশাইয়ের সঙ্গে পুনরায় সাক্ষাৎ হওয়ার পর কথক সুকুমারের শেষ পর্যন্ত মনে হয়েছিল মাস্টারমশাই যেন স্নেহ, মমতা, ক্ষমার এক মহাসমুদ্র, যার কাছে দাঁড়ালে মনের সব অন্ধকার দূরীভূত হয়ে যায়। কথকের কাছে মাস্টারমশাইয়ের স্নেহের কোনো পরিমাপ হয় না, তা কোটি মণিমাণিক্যের চেয়ে বেশি মূল্যবান। মাস্টারমশাইয়ের ক্ষমা সুন্দর মন অমূল্য, যা কুবেরের ধন ভাণ্ডার দিয়েও কেনা যাবে না। কথক তাই মাস্টারমশাইয়ের সান্নিধ্যে উপলব্ধি করেছিলেন, কল্পনার রং মিশিয়ে উপদেশ বর্ষণ করে তাকে নিয়ে যে পত্রিকায় গল্প লিখেছিলেন এবং তার লেখা সেই গল্প পত্রিকাকে 10 টাকায় বিক্রি করে
শেষ পর্যন্ত গল্প কথক যে অপরাধ করেছেন সেটা তিনি বুঝতে পেরেছেন। আসলে গল্পের শেষে আমরা কি দেখছি? লেখক সুকুমারের আত্মোপলব্ধি তথা অনুশোচনায় আত্মশুদ্ধি ঘটিয়ে তাকে এক আদর্শবান মানুষে পরিণত করেছে। দেখো, গল্পের শেষের এই লাইনটা, স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন। এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে, এটা তোমরা নোট করে নাও। এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে তৈরি করে রেখো। আলোচনাটা আজকের মতো এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পড়াশোনার ব্যাপারে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সবাই জীবনে এগিয়ে যাও, এই প্রার্থনা করি।